মাতৃত্বকালীন ছুটি শেষে অফিস জয়েন ডেট আজ। অফিসে পা দেওয়ার সাথে সাথে রফিক সাহেব বলে উঠলেন, মীরা, তোমাকে তো চেনাই যাচ্ছে না। পাটকাঠি কিভাবে এমন বস্তা হলে? কথাটা খুব খারাপ লাগলো। বেবি হওয়ার পর সবাই বেবিকে নিয়ে এত বিজি, আমাকে কেউ এই কথাগুলো বলেনি। আমি বুঝেছি আগের একটা ড্রেসও এখন আমার গায়ে হচ্ছে না। আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। কারণ একটু বাইরে গিয়ে যে নিউ ড্রেস কিনবো সে টাইমটাও তো করে উঠতে পারছিলাম না। তাই শাড়ি পরেই চলে আসলাম। কিন্তু কখনো খারাপ লাগেনি। বাইরে পা দেওয়ার সাথে সাথে এমন কথা শুনবো আসলেই ভাবিনি। দেখলাম সবাই আমি কেমন আছি, বেবি কেমন আছে জানতে চাইছে। আমি মোটা হলাম কি করে? আমিও আমতা আমতা করে বললাম, বাচ্চা হওয়ার আগে যে মোটা হয়েছি তার কমেনি। সহেলি আপা এসে আস্তে আস্তে বললেন, বাচ্চা 6 মাস না, আস্তে আস্তে ফিডার স্যারেলাক দিবি আর নিজের খাওয়া একটু কমাবি। এসব কথা শুনে নিজেরও আসলে অস্বস্তি লাগা শুরু হয়েছে। আমি কি এত বাজে হয়ে গেছি? আগে অফিসে কি টিপটাপ করে আসতাম, ম্যাচিং শাড়ি, ব্লাউজ, দুল, টিপ, জুতো, একটা আইডল ছিলাম। সবাই বলতো, এত সুন্দর কিভাবে সাজো। তারপরও চুপচাপ নিজের কাজ করছিলাম। রাবেয়া এসে বলল, আমার বোনেরও গত মাসে সেকেন্ড বাচ্চা হলো, তোর অর্ধেকও হয়নি। তোকে তো 4 বাচ্চার মা লাগছে রে, কম খাবি এখন থেকে। কথাটা যেন খুব কষ্ট করে বলছে ও, আর আমি সারাদিন খেয়ে খেয়ে বসে আছি। আসলে আগের তুলনায় এখন একটু বেশি খাওয়া দাওয়া করতে হয়, কারণ বাচ্চা খেলে আরও বেশি করে খিদে পায়। বাসায় আসার সময় মনে মনে ঠিক করলাম এখন থেকে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করব। আসলেই আমি অনেক মোটা হয়ে গেছি, নইলে সবাই এত বলবে বা কেন? বাসায় এসে মেয়ে আমায় দেখে কি খুশি, আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল। এটাই যেন পরম শান্তি। রাতুলের মামাতো বোনের বিয়ে, প্রায় বছরখানেক পর কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করব। মজা লাগছে। আগে তো কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য সকাল থেকে রেডি হতাম, শ্যাম্পু করে চুল শুকনো, ড্রেসের সাথে ম্যাচ করে নেল পলিশ, চুড়ি, দুল বের করে রাখা, ফেস প্যাক দিয়ে মুখে রাখা। আর এখন কোথাও যাওয়ার আগে কাজ এগিয়ে রাখা, বাচ্চার কাপড় চোপড় তাড়াতাড়ি শুকোতে দেওয়া, বাইরে যাওয়ার আগে খাওয়ানো, বাইরে যাওয়ার পরে আরেকবার খাইয়ে নেওয়া, একটা ড্রাইপার, দুজোড়া কাপড়ের সেট, সব সাথে গুছিয়ে রাখা। তারপরও রাতুল এসে বলল, এতক্ষণ লাগে রেডি হতে? এই তোমাদের মেয়েদের নিয়ে না কোথাও বেরোনো যায় না। আমি সমস্যায় পড়লাম কি পরবো তাই নিয়ে। এখন ভারী শাড়িগুলো পরলে বাচ্চা ব্যথা পাবে, পাতলা শাড়িগুলো বাজে লাগছে, ভারী শরীর। আর সুতির শাড়ি পরে কি কেউ বিয়েতে যায়? তারপরেও সব পছন্দের পুঁতি পাতর নেটের শাড়ি ছেড়ে মায়ের দেওয়া একটা সবুজ কাতান পরলাম। কিন্তু ইস, ব্লাউজ একটাও গায়ে হচ্ছে না, কেমন যেন ক্যাটক্যাটে লাগছে সবুজ শাড়িটা গায়ে, অনেক ফোলা ফোলা হয়ে আছে। রাতুল এসে বলে, এটা কি পরছো? একদম পুরো সবুজ হাতি লাগছে। আমার কান্না চলে এলো রাতুলের কথা শুনে। তাও শাড়িটা পরলাম, রেডি হলাম, চুলগুলো ভালো করে বেঁধে ফেললাম যাতে বাবুর গায়ে না লাগে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে এখন আর নিজের মতো লাগছে না, কেমন মা মাসিদের মতো লাগে। অনুষ্ঠানে যাওয়ার পরও সবার এক কথা, এই বাবা এত মোটা কেন, খাওয়া কমাও। রাতুলের সাথে ছবি উঠাতে গিয়ে দেখলাম আমার ভাইয়েরা বলছে, আরে তুমি তো ফটো ফ্রেমেই আঁটছো না। অন্য একজন বলে উঠল, জামাইকে এবার তোর থেকে ছোট লাগছে। সবাই মজা করে কথাগুলো বললেও কেমন যেন খুব খারাপ লাগছিল। রাতুলও দেখি দাঁত বের করে হাসছে। আমি বাচ্চাকে বুকে নিয়ে মায়ের পাশে গিয়ে বসলাম। মা আমায় কিছু বলেনি, বাচ্চাটাকে নিয়ে আদর করে, আমার শাড়িটা টুকটাক ঠিক করে দেয়। রাতে এসে ছবি আপলোড দিলাম ফেসবুকে, অনেক দিন পর।
সেখানেও শান্তি নেই। ফেসবুকের কমেন্টগুলো যেন আরও বাজে। আন্টি লাগছে, ছোট হাতি, চালের বস্তা, লেডি হাল্ক। কি অদ্ভুত! আমি নিজেই অবাক হচ্ছিলাম। আমার বান্ধবীগুলো বলছে এসব। খারাপ লাগলো, ডিলিট করে দিলাম। আসলে আমার খারাপ লাগাটা এখন কারোর চোখেই পড়ে না। আমি খাওয়া কমানোর চেষ্টা করছি। এতে বাবুর খাওয়ার পর আমার কেমন যেন মাথা ঘোরে। দুধের ফ্লো কমে যাচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে। না, ঠিক করলাম যে যাই বলুক, আমি আগে নিজের এবং নিজের মেয়ের কথা চিন্তা করব। এখন কেউ কিছু বললে হাসি মুখে উত্তর দিই। কেউ যদি বলতে আসে, এত মোটা কেন, কম খাও, আমি বলি, চাল তো আপনার যাচ্ছে না, কিংবা জায়গাও তো কম পড়ছে না আপনার। নিজের দিকে দেখুন আগে, শার্টের বোতাম তো ফেটে যাচ্ছে। যখন উত্তর দেওয়া শুরু করলাম, কেউ আর তেমন কিছু বলতো না, পাশ কাটিয়ে চলে যেত। একদিন রাতে রাতুল বাচ্চাকে বুকের উপর বসিয়ে খেলছিল। ও মা, আমার ছোট হাতি, ছোট হরিণ, মা দেখো খেয়ে খেয়ে কত মোটা হয়ে যাচ্ছে। তোমায় কিচ্ছু দেয় না, তাই না? কথাগুলো খেলার ছলে বললেও আর চুপ থাকতে পারলাম না। রাতুল, বাচ্চাটা কার? আমার। তোমার বাচ্চা জন্ম দিতে তো আমি এত কিছু করেছি, তোমার শরীরে তো কোনো চেঞ্জ হয়নি। ভেতরে এতদিন কষ্ট করে আমি রেখেছি, খাওয়ার পর রাত দিন আমি তাও সব করেছি। যখন রাতে 8-10 বার উঠে দুধ খাইয়েছি, তখন তুমি ঘুমোতে আরামে। তুমি যখন সকালে হাঁটতে যেতে, আমি সারা রাতের ক্লান্তি নিয়ে বাবুকে নিয়ে শুয়ে থাকতাম। তুমি আসার আগে নাস্তা বানিয়ে দিয়েছি, তোমাকে ডিম পোচ করে রুটি খেতে দিয়েছি। না, তুমি নাস্তা করেছো যখন, আমি ভাতের থালা নিয়ে বসে থেকেছি, সারা রাত বাবুকে খাইয়ে খিদেতে কাহিল ছিলাম। আমি যখন বাচ্চাকে খাওয়ানো সব কিছু এসব নিয়ে দিন কাটিয়েছি ডিপ্রেশনে, তখন তুমি অফিস শেষে দিব্যি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাসায় ফিরে বাবুর সাথে খেলে ঘুমাতে গেছো। 5 মিনিট কথা তো বলতেই আসনি, কাছেও আসনি। আসলে আমি তোমার সমস্যা হবে বলে, এই যে আমি মোটা হয়েছি, সারাক্ষণ বলতে থাকো, তাই বুঝি ভালোবাসো না? কি যা তা বলছো, এসব কখন বললাম? ভালোবাসবো না কেন? আমি জানি। আচ্ছা, আমি যদি আবার আগের মতো হয়ে যাই, তুমি আমায় আবার আগের মতো ভালোবাসবে? রাতুল বাবুকে রেখে আমার কাছে এসে বলল, ধুর পাগল মেয়ে, আমি এইসব কখনো চিন্তা করিনি। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, এখন আরও বেশি, কারণ তুমি আমার মেয়ের মা। তাহলে সারাক্ষণ মোটা মোটা কেন বলো? আমার খুব খারাপ লাগে। সরি মীরা, আমি আসলেই বুঝিনি আমাদের সবার মজাটা তোমাকে বডি শেমিংয়ে ফেলেছে। নিজেকে এতটা ডিপ্রেস করে ফেলেছো, তুমি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না, তুমি মোটা হয়েছো তাই। সরি মীরা, আমার বোঝা উচিত ছিল তোমার এই সব চেঞ্জ তো বেবির কারণে। মেয়ে তখন কান্না করে উঠল। ওকে বুকে নিয়ে বললাম, বাচ্চার জন্য সবটা করতে রাজি, শুধু আপন মানুষগুলোর একটু সাপোর্ট পেলে আর আরও শক্তিশালী হয়ে উঠি। মেয়েরা নিজের সবটা ছেড়ে দিয়ে একটি প্রাণ নিজের মাঝে গড়ে তোলে। দিনরাত শুধু বাচ্চার জন্য ধ্যান জ্ঞান করে, কোনোদিন নিজের গ্ল্যামার চাকচিক্য নিয়ে ভাবে না, তার জন্য কখনো কারো মনে কষ্ট থাকে না। কিন্তু বাইরের মানুষের এসব কথা নিজের কনফিডেন্স কোথায় নামিয়ে দেয়, তা একবার কোনো চিন্তা করে না বলার আগে। হয়তো আবার ওজন কমে যাবে, কিন্তু ডিপ্রেশনের দিকে ফেলে দাও, তাহলে তো চিন্তার বাইরে। রাতুল কিছু না বলে চুপ করে জড়িয়ে ধরে থাকে। বছরখানেক পর আমার ওজন আপনা আপনি কমে যায়। আজ রাবিয়া ফিরেছে মাতৃত্বকালীন ছুটি শেষে। ওকেও সবাই এমন কথা বলছে, কিন্তু এই মেয়েটা জিন্স আর টপ ছাড়া কখনো কিছুতে স্বস্তি পেত না। আজ শাড়ি পরে এসেছে।